আর মুম্বাইয়ে শিবসেনার সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মুম্বাইয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে মাতোশ্রীতে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের বৈঠক হয় অভিষেকের সঙ্গে। শিবসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। अभिषेक बैनर्जी और डेरेक ओबरॉन मुंबई में आकर मातोश्री में आकर उद्धव ठाकरे शिवसेना पार्टी के से एक लंबी बातचीत हुई। बहुत से मुद्दे थे। नरेंद्र मोदी और उनकी भारतीय जनता पार्टी अल्पमत में है, उनको बहुमत नहीं मिला है, फिर भी वो सरकार बना रहे हैं। खिचड़ी पकाने की कोशिश चल रही है। डाउट है ये खिचड़ी ठीक से नहीं पकेगी और देश का नुकसान होगा, अनस्टेबिलिटी रहेगी। बहुत सी बातें ऐसी सरकार में आती है जो देश के लिए खतरा पैदा करता है। तो ऐसे में देश हित के लिए हम क्या कर सकते हैं, इस बारे में जरूर एक दूसरे के साथ हम लोग बात करते हैं। শুধু যে এই একটা বৈঠক তা কিন্তু একেবারেই নয়। শাসককে প্যাচে ফেলতে প্রস্তুতি টিম ইন্ডিয়ার। দিল্লিতে শরিকদের সঙ্গে একেবারে দফায় দফায় রণকৌশল বৈঠক অভিষেকের। দিল্লিতে এসপি এবং আপ নেতাদের সঙ্গে বৈঠক। মুম্বাইয়ে যেমনটা বলছিলাম উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক। বিরোধীরা চাইছে এনডিএ সরকারের উপর একেবারে শুরু থেকেই চাপ তৈরি করতে। अब की बार 400 পার তো দূরের কথা, 300 বেরোতে পারেনি এনডিএ। শরিকদের ভরসায় এবার কেন্দ্রের সরকার গড়ার পথে বিজেপি। 9 জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এই অবস্থায় পাল্টা তাল ঠুকছে বিরোধীরা। তারা চাইছে প্রথম থেকে এনডিএ সরকারকে চেপে ধরতে। শাসককে প্যাচে ফেলতে একযোগে তাই গুটি সাজাচ্ছে বিরোধীদের টিম ইন্ডিয়া। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। এবার উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি পেয়েছে 37 আসন, বাংলায় তৃণমূল পেয়েছে 29 আসন। ফল ঘোষণার পরের দিনই মমতার দূত হয়ে দিল্লিতে পৌঁছে যান অভিষেক। তারপর থেকে দফায় দফায় করেছেন রণকৌশল বৈঠক। বুধে ইন্ডিয়ার বৈঠক, বৃহস্পতিবার সকালে প্রথমে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের দিল্লির বাড়ি যান অভিষেক। দুজনের মধ্যে প্রায় 45 মিনিটের মতো কথা হয়। পরে অভিষেকের দিল্লির বাড়িতে যান আম আদমি পার্টির 2 শীর্ষ নেতা সঞ্জয় সিং এবং রাঘব চাড্ডা। প্রায় আধ ঘন্টা বৈঠক করেন। এরপর রাতে মুম্বাইয়ে মাতোশ্রীতে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনডিএ সরকারকে কিভাবে শুরু থেকে চাপে ফেলা যায় তার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিরোধীরা। তৃণমূল যেমন বঞ্চনা ইস্যুতে লোকসভায় প্রথম থেকে সুর চড়াতে চাইছে, এছাড়াও বেশ কিছু অস্ত্রে শান দেবে বিরোধীরা। যেমন কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ, মূল্যবৃদ্ধি, জিএসটি। এছাড়া সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প অগ্নিপথের বিরোধিতাতেও এক সুরে সরব হবে টিম ইন্ডিয়া। 24-এর ভোটের আগে নানা সময়ে নানাভাবে অভিন্ন দেওয়ানি বিধি এবং এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করেছে গেরুয়া শিবির। এই দুটি ইস্যুরই চরম বিরোধী তৃণমূল। এরপরে তো শুনছি ইউনিফর্ম সিভিল কোড করবে, কি শাড়ি পরবে, কোন ধর্ম মতে পড়বে, কে কাকে বিয়ে করবে। এটা মহা আশ্চর্যজনক এক দেশ হয়ে গেছে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে দেশে আর নির্বাচন হবে না, ফেডারেল স্ট্রাকচার থাকবে না, রাজ্যগুলো থাকবে না, দেশে নির্বাচন হবে না। এটা স্বৈরাচারী একনায়কতন্ত্রে সন্ত্রাস যুক্ত স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে। অভিন্ন দেওয়ানি বিধি এবং এক দেশ এক ভোট, এই দুই ইস্যুর বিরোধিতায় এবার লোকসভাতেও বিরোধীরা ঝড় তুলবে। তারই রণকৌশল ঠিক করতে বারবার বৈঠকে টিম ইন্ডিয়ার শরিকরা। নিউজ 18 বাংলা। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন যে মোদী কবে শপথ নিচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে হ্যাট্রিক হতে চলেছে এবং 9 জুনই মোদী শপথ নিতে চলেছেন। রবিবার ছুটির দিন শপথ নিতে পারেন মোদী, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সব ঠিকঠাক থাকলে রবিবার সন্ধেবেলায় তৃতীয়বার প্রধানমন্ত্রীত্বে শপথ নরেন্দ্র মোদীর। আর তারই পাশাপাশি কে কে থাকছেন মোদী নেতা, মোদী প্রধানমন্ত্রী, এমনটা তো এনডিএর তরফ থেকে বৈঠকের পর জানিয়ে দেওয়া হয়েছে। তৃতীয়বার মোদীর শপথের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। মোদীর শপথে শেখ হাসিনা থাকছেন। শনিবারই তিনি চলে আসছেন। প্রতিবেশীদের সহ একাধিক রাষ্ট্রপ্রধানকেও ইতিমধ্যেই আমন্ত্রণ পাঠানো হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার জন্য।
अब की बार 400 পার এই স্লোগান উঠেছিল। এই স্লোগান তো কাজে আসলোই না, 300 পেরোলো না বিজেপি এনডিএও। তাই শরিক নির্ভর এবার মোদির 3.0। তৃতীয়বার মোদির শপথ আর মোদি সরকারে ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে নীতিশ নাইডু। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ মন্ত্রক দাবি করা হয়েছে নীতিশ নাইডুর তরফ থেকে এবং আগামীকাল ফের এনডিএর বৈঠক রয়েছে, যে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেল, অর্থ, নগর উন্নয়ন, সড়ক পরিবহন, তথ্য প্রযুক্তি, আইন, একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক দাবি করা হয়েছে। আর এনডিএ সরকারের থেকে এই 8 থেকে 10টি মন্ত্রক চাওয়া হয়েছে জেডিইউ এবং টিডিপির তরফ থেকে। আগামীকাল বৈঠক এবং সেই বৈঠকের ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। বিজেপিকে সমর্থনে মন্ত্রক শর্ত জেডিইউ আর টিডিপির তরফ থেকে। দিলীপ ঘোষ তিনি একটি মন্তব্য করেছেন। তিনি বলছেন, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। রাজনীতি এটাই, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। তো হাতি তো কাদায় পড়েছে, তো সেটা সবাই বার্গেনিং করছে। কিন্তু এটাও মনে রাখতে হবে, নরেন্দ্র মোদী, অমিত শাহ আছেন, আর এরা আমাদের পুরনো পার্টনার, এদেরকে আমরা চিনি। তারা একটু বেশি দাম রাখছেন, যতটা বেশি পাওয়া যায়। কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে, কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এনডিএর পক্ষে। সেটা যেন ভুলে না যান। আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে, তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল, অনেক পুরনো। আমরা কাউকে ছাড়িনি, অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে, আবার নিজের স্বার্থে চলে এসেছে। ভোটের ফল কেন এরকম হলো, কেন এরকম ধরাশায়ী অবস্থা হলো? ময়না তদন্তে বিজেপি 400 লক্ষ মাত্রা ছিল, 300রও কম। শুধু বিজেপি 303 ছিল আগেরবার, এবার সেখানে 240, আর এনডিএ 300 ছুঁতে পারেনি। উত্তরপ্রদেশ আর বাংলা, সেখানে তো বিজেপির একেবারে ভরাডুবি। ময়না তদন্তে বিজেপির শীর্ষ নেতৃত্ব, জেপি নাড্ডার বাড়িতে তাই বিজেপির বৈঠক। সেখানে শাহ থেকে শুরু করে রাজনাথ সিং সহ বিজেপির নেতৃত্বরা ছিলেন। আর বাংলায় তো একেবারে ধরাশায়ী অবস্থা। কেন এই খারাপ ফল, এ নিয়ে দিল্লিতে কাটাছেঁড়া বিজেপির। আগামীকালই দিল্লিতে এনডিএর স্ট্র্যাটেজি বৈঠকও রয়েছে। সেই বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লিতে বঙ্গ বিজেপির নেতারা পৌঁছে গিয়েছেন। বৈঠকে বিজেপির সব মুখ্যমন্ত্রীদের, সাংসদদেরকেও আসার নির্দেশ দেওয়া হয়েছে। এই স্ট্র্যাটেজি বৈঠক, সেই স্ট্র্যাটেজি বৈঠকে কিন্তু সাংসদরা তারাও থাকবেন, এমনটাই নির্দেশ রয়েছে। আর রাহুল গান্ধী আজ 5:30টার পর রাহুল গান্ধী সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তার নিশানায় একেবারে মোদি শাহ। এবার ইস্যু তার শেয়ার মার্কেট। অভিযোগ করছেন রাহুল গান্ধী যে দুজনের পরামর্শে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে সাধারণের 30 লক্ষ কোটি টাকা জলে গিয়েছে। এটা দেশের স্টক মার্কেটের ইতিহাসে সবথেকে বড় দুর্নীতি। चुनाव के समय प्रधानमंत्री ने, होम मिनिस्टर ने और फाइनेंस मिनिस्टर ने स्टॉक मार्केट पर टिप्पणी दी। प्रधानमंत्री ने 2-3 बार, 4 बार देश को कहा कि स्टॉक मार्केट तेजी से आगे बढ़ने जा रही है। होम मिनिस्टर ने सीधा कहा कि 4 जून को स्टॉक मार्केट आसमान में जाएगी, लोगों को खरीदना चाहिए, और यही मैसेज फाइनेंस मिनिस्टर ने दिया। इंटेलिजेंस एजेंसीज ने 200 और 220 के बीच में सरकार को बताया था कि उनकी सीट्स आ रही हैं। 3 जून को स्टॉक मार्केट सारे रिकॉर्ड तोड़ देता है और 4 जून को खटाक से स्टॉक मार्केट अंडरग्राउंड चला जाता है। 30 लाख करोड़ रुपए का लॉस होता है। किसका लॉस होता है? रिटेल इन्वेस्टर्स का लॉस होता है। तो ये जो आप देख रहे हैं, हिंदुस्तान की स्टॉक मार्केट की हिस्ट्री का सबसे बड़ा स्कैम है। সাংবাদিক বৈঠকে রাহুলের মোদি শাহকে নিশানা, পাল্টা রাহুলকে তো পীযূষ গোয়েলের। फिर एक बार मोदी सरकार आना निश्चित है और शायद इस बात से राहुल गांधी जी बड़े परेशान नजर आते हैं और अपने बयानों के साथ विदेश और देश के निवेशकों को एक भय के वातावरण में निवेश ना करें, इसके लिए उत्साहित करने की कोशिश कर रहे हैं। और ये जो बात 30 लाख करोड़ की करते हैं राहुल गांधी जी, मुझे ध्यान आ गया कि क्यों देश की जनता का राहुल गांधी जी पर जरा भी विश्वास नहीं, क्योंकि वो ये भी नहीं समझते कि ये तो वैल्यूएशन है। वैल्यूएशन से मतलब नहीं है, जो खरीद और बेच होती है उसी का मतलब होता है।
और उसमें फॉरेनर्स ने नुकसान पाया, भारत के निवेशकों ने लाभ लिया है। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি প্রশংসা করেছেন দিলীপ ঘোষের। কি বলছেন তিনি? বলছেন দিলীপ ঘোষকে সরিয়ে রেখে এখনকার নেতাদের প্রাধান্য দিতে থাকলে 2026 সালে রাজ্য থেকে মুছে যাবে বিজেপি। দিলীপের প্রশংসা করে এমনটা দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষের জন্য বিজেপিটা প্রতিষ্ঠিত হয়েছিল পশ্চিমবাংলা, এটা সম্বন্ধে উনি যখন প্রতিষ্ঠিত করেছেন, যখন ভালো রেজাল্ট হয়েছে, তখন তো ওনার সঙ্গে সিআইএসএফ, ইডি, সিবিআই, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো জজরা ছিল না। দিলীপ ঘোষকে ঠিকমতো ভারতীয় জনতা পার্টির সেন্ট্রাল লিডার যারা আছে, তারা লোকাল যারা মানে রাজ্যের যারা রাজনৈতিক নেতারা রয়েছে, তাদের হয়ে তাদের মূল্যায়ন করতে পারেনি দিলীপ ঘোষকে। এইভাবে যদি দিলীপ ঘোষকে সরিয়ে রাখে, মানে সরে থাকে, এবং এখনকার যারা নেতা আছে তাদের যদি প্রাধান্য দেয়, আগামী 2026-এ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলা থেকে মুছে যাবে। এ সম্বন্ধে কোনো মানে দ্বিধাহীনভাবে আমি এই কথাটা বলতে পারি। 2019-এ মেদিনীপুর